নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, গতকাল রাত্রে যখন তোড়জোড় শুরু হচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে এসএসকেএম থেকে ইএসআই জোকা হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, তখন বিভিন্ন চ্যানেলে আমি অবশ্যই চোখ রাখছিলাম, কেননা লাইভ আপডেট কী হচ্ছে, কোথায় হচ্ছে সেই খবর আপনাদের সামনে নিয়ে আসার জন্য। তো সেই অবস্থায় দেখছিলাম যে কোনো চ্যানেলের কাছেই কিন্তু কার্যত খবর ছিল না। ফলে সমস্ত চ্যানেলেই প্রায় তখন টক শো চলছে, সন্ধ্যের যে টক শো চলে ঘণ্টাখানেক ঘণ্টাদের, বিভিন্ন চ্যানেল বিভিন্ন রকম নাম দিয়ে চলে। তো সেখানে যথারীতি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকেন এবং খুব স্বাভাবিকভাবেই যেটা মেন যুদ্ধটা হয় সেটা হচ্ছে বিজেপি বনাম তৃণমূল। তো এরকমই একটা চ্যানেলে তখন দেখাতে শুরু করেছে যে এই কালীঘাটের কাকুর জন্য অ্যাম্বুলেন্স চলে এসছে, সিআরপিএফ ঢুকছে, ইডি অফিসিয়ালরা চলে এসছে। এবং এই সময়েই কিন্তু বিজেপি যিনি প্রতিনিধি ছিলেন তিনি হঠাৎ করেই বলে বসেন যে হ্যাঁ, এই টেস্টিংটা হয়ে গেলেই কিন্তু এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিশ্চিতভাবে চাপ শুরু হয়ে যাবে। সাথে সাথেই তৃণমূলের যিনি প্রতিনিধি ছিলেন, বেসিক্যালি একজন খুব কম বয়সী একটি ছোকরা, মানে খুব একটা রাজনৈতিক যে জ্ঞান আছে তা সেরকম নয়, ওই হাওয়াই চুটি করে মাঝে মাঝে ধেই করে নেচে তিনি কিছু নাচ গান করেন, কিন্তু তাকেই এখন মুখপাত্র করে রেখে দিয়েছে। অবশ্যই তৃণমূল আমলে এসব কিছুই বলার নেই, কেননা এখানে যে কোনো আরশোলাও পাখি হয়ে যেতে পারে। তো তিনি যথারীতি ডিফেন্ড করেন যে এতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিসের চাপের আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো রীতিমতো হিম্মত করে বলেছেন যে 10 পয়সার দুর্নীতিও কেউ প্রমাণ করে দেখাক, তিনি তো ফাঁসির মঞ্চে চলে যাবেন, এবং এই ফাঁসির মঞ্চে চলে যাব এই কথাটার জন্য অবশ্যই হিম্মত লাগে। এবং দেখুন, এই ব্যাপারে কিন্তু আমি সম্পূর্ণভাবে তৃণমূলের ওই মুখপাত্রের সঙ্গে একদম সহমত, যে অবশ্যই করে যে এই ব্যাপারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন চাপ থাকবে। এই বাংলায় যতজন সৎ রাজনীতিবিদ আছে, খুব ড্যাশিং রাজনীতিবিদ আছেন, তার মধ্যে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যতম, এবং তিনি যেভাবে নিজের রাজনৈতিক কর্মসূচি করছেন সেই জায়গা থেকে তো তার কোনো রকমই কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু যেটা মূল বক্তব্য হচ্ছে সেটা হচ্ছে যে ভণ্ড ভাইপো আছে, এই ঘটনার পর তার কিন্তু ফেটে চৌচির অবস্থা। না, অন্য কিছু ভাববেন না, আমি কনফিডেন্সের ফেটে যাওয়ার কথা বলছি। কেন বলছি এই কথাটা? কেননা কালকে যখনই রুদ্ধদ্বার শুনানি শুরু হলো, লাইভ স্ট্রিমিংটা বন্ধ হয়ে গেল, গোটা বাংলা কালকে বসেছিল সেই লাইভ স্ট্রিমিং দেখবে বলে, এবং অনেকেই সাথে সাথে কিন্তু প্রশ্ন করতে শুরু করেছিলেন। আমি যে ভিডিওটা দিলাম তার এগেনস্টেই করছেন যে লাইভ স্ট্রিমিং বন্ধ হয়ে গেল, তাহলে কি কিছু একটা অন্যরকম ব্যাপার হবে, ভেতরে কোনো সেটিং হয়ে যাবে। আসলে অনেকেই হতাশায় ভুগছেন যে দীর্ঘসূত্রিতা হচ্ছে, সেটা তো কাম্য নয়। তখন আমি একটা কথা কিন্তু আমার জবাবে বলেছিলাম, অনেকেই বলেছিলাম এই কথাটা, যে দেখুন, লাইভ স্ট্রিমিং বন্ধ হয়েছে এটা খুব সিগনিফিকেন্ট। এর মানে আমি অন্তত বুঝছি যেটা, যে খুব কড়া কিছু হতে চলেছে, এমন কিছু হতে চলেছে যেটার কনফিডেন্সিয়ালিটিটা মেনটেন করা অত্যন্ত জরুরি, যেটা বাইরে চলে এলে অসুবিধা আছে। যে প্রভাবশালী দুর্বৃত্ত আছে, যারা আইন কানুন আদালত কিচ্ছু মানতে চায় না, নিজেরাই ভাবে নিজেরাই আইন নিজেরাই প্রশাসন, তারা যেটা ভাববেন সেটাই ঠিক। তাদের মতো করে কথা না বললে বিচারপতি থেকে শুরু করে আদালত সবাইকে তারা তুলনা করতে পারেন, তাদের বিপদে ফেলার চেষ্টা করতে পারেন। সুতরাং এই জায়গা থেকে এই কনফিডেন্সিয়াল ব্যাপারটা অত্যন্ত গোপনে হওয়ার দরকার আছে, এবং কাকপক্ষিতেও টের পাওয়ার কোনো রকম যখন কোনো ব্যাপার থাকছে না, তার মানে করা কিছু হতে যাচ্ছে, এবং সেই অ্যাকশানটাই কিন্তু দেখা গেল। আমরা দেখলাম সন্ধ্যে গড়াতে না গড়াতেই যখন রাত হচ্ছে, এসএসকেএম হসপিটালে পৌঁছে গেল একটি অ্যাম্বুলেন্স, 5G অ্যাম্বুলেন্স, এবং তার সঙ্গে প্রচুর সিআরপিএফ চলে এলেন, সাথে সাথে ইডি আধিকারিকদের ফোন করা হলো, এবং তারপরের পর্ব আপনারা সকলেই জানেন যে অনেক টালবাহানার পর শেষে কাকুকে নিয়ে যাওয়া হলো ইএসআই হাসপাতালে। সেখানে ভয়েস স্যাম্পল টেস্টিং হলো, সেখানেও অনেক কিছু কোশ্চেন আছে আপনাদের, সেটা নিয়ে একটা আলাদা প্রতিবেদন করার চেষ্টা করছি, এবং তারপর ভোর রাতে তাকে আবার ব্যাক করে নিয়ে আসা হলো। কিন্তু যেটা মূল ব্যাপার, এই যে আপৎকালীন ভিত্তিতে হয়ে গেল, এবং এটা কার্যত মাস্টার স্ট্রোক হয়ে গেছে। কেননা এটা যদি ডিলে করা হতো এবং ওই প্রপার একদম সব কিছু নিখুঁতভাবে করার জন্য পরের দিন সকালে যাওয়া, আবার একটা নাটকের মঞ্চ কিন্তু প্রস্তুত হচ্ছিল, এবং সেই জায়গাটায় কার্যত ধোঁকা দেওয়ার মতোই ব্যাপার হলো। সেটা হচ্ছে ইডি কিন্তু একটা নিউজ লিক করিয়ে দিল। কালকেই আপনাদের বলেছি যে কালীঘাটের দুটি সম্পত্তি সেটা কিন্তু বাজেয়াপ্ত করছে ইডি, এবং
আমি করার পরপরই দেখলাম যে অনেকের কাছেই সেই খবরটা আছে, এমনকি নিউজ মিডিয়াতেও সেই খবরটা চলে এসছে। তার ফলে পরিষ্কার হয়ে গেলাম যে এই খবরটা কিন্তু লিক করানো হচ্ছে। যে মুহূর্তে কালীঘাট রোডে দুটি সম্পত্তি বাজেয়াপ্ত করার খবর সামনে চলে এসছে, খুব স্বাভাবিকভাবেই সেই ভণ্ড ভাইপোর চাপ হয়ে গেছে এবং ভণ্ড ভাইপো এবং তার দলবল ওই দিকটায় কনসেন্ট্রেট করছে, আর সেই ফাঁকে কিন্তু কাকুর এখানে ঢুকে গেছে। এবার ভয়েস স্যাম্পল টেস্টিংটা হয়ে গেছে, তাতে ভাইপোর কেন ফেটে চৌচির হয়ে যাচ্ছে, কেন তার কনফিডেন্সে চির ধরছে? দেখুন, একটা সাধারণ মানুষের পারসেপশন, বা আপনারাও যেটা বুঝছেন আমরাও যেটা বুঝছি, বিভিন্ন রাজনৈতিক যারা বিশেষজ্ঞ তাদের আলোচনা, টিভি টক শো দেখুন, তারা কিন্তু একটা কথাই বলছেন যে এই কালীঘাটের কাকুর কণ্ঠস্বর লতা মঙ্গেশকরের থেকেও এখন দামি হয়ে গেছে। এই কণ্ঠস্বরের নমুনা আসা মানেই কিন্তু সেই ভণ্ড ভাইপোর জেলযাত্রা কার্যত নিশ্চিত। এই নিয়োগ দুর্নীতির মাথায় যারা বসে আছে, বা পশ্চিমবঙ্গের সর্বস্তরের যে দুর্নীতি হয়েছে, যে ভণ্ড ভাইপোর অঙ্গুলি হেলনে হয়েছে, তার জেলযাত্রা কার্যত নিশ্চিত হয়ে যাচ্ছে। এবং সেই কারণেই কিন্তু দেখুন একের পর এক ঘটনা ঘটে চলছে। কাকু স্ত্রী বিয়োগ হলো, সেটাও কি খুব স্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে? এখন তো সেটাও তদন্তের আওতায় আসা উচিত। প্যারোলে মুক্তি হলো, সেই প্যারোলে মুক্তি হওয়ার পরই কিন্তু কাকু দীর্ঘদিনের জন্য কোর্টে আবেদন করলো এবং প্যারোল পেয়ে গেল। যে মুহূর্তে প্যারোল থেকে জেলে ফেরত এলো, সাথে সাথে তার হার্টের সমস্যা দেখা দিল। একটি বেসরকারি হাসপাতালে হার্টের চিকিৎসা হলো, সেখানে 5 দিন 7 দিন থেকে তার ব্যাক করে আসার কথা। যে মুহূর্তে জেলে এলো, সেই মুহূর্তে তার বুকে ব্যথা অনুভব হয়ে গেল, এবং বুকে ব্যথা এতটাই অনুভব হয়ে গেল, তাকে যখন এসএসকেএমে তখন নিয়ে যাওয়া হচ্ছে, যেটা এই দুর্বৃত্তদের, যেটা এই প্রভাবশালীদের নিরাপদ আশ্রয়স্থল, সেই অবস্থায় যখন সাংবাদিক প্রশ্ন করছে যে আপনার অফিসে তো ইডি ঢুকে গেছে, তখন বাপান্ত করে খিস্তি করছেন। এতটাই শরীর খারাপ, আর সেই কাকুকে লুকিয়ে রাখা হচ্ছে কার্যত, যার কোনো শারীরিক অসুস্থতা নেই। যদি শারীরিক অসুস্থতা থাকতো তাহলে কালকে কি এই ইএসআই জোকা হাসপাতালে নিয়ে যাওয়া যেত? আর এইসব যখন হচ্ছে, তখন ভাইপো বুঝতে পারছে আমার দিনটা শেষ হয়ে যাচ্ছে। আর তাই কি করলো? তাই যেটা করতে পারে ভণ্ড ভাইপো, সকাল সকাল কোর্টে দৌড়। না, ভাইপো নিজে দৌড়য়নি, দৌড় করিয়েছে এই সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবীদের। এবার আপনারা বলবেন সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবীরা গেল, তার সঙ্গে ভাইপোর কি সম্পর্ক? দেখুন, কাকু থাকলে ভাইপো থাকবেই, এটা তো নতুন করে বোঝানোর কিছু নেই। সেই ভণ্ড ভাইপো কোথায় লুকিয়ে আছে জানি না। আপনারা জানেন যে এই কলকাতা হাইকোর্টের একদিকে যেরকম মাননীয় অমিতা সিনহার মতো বিচারপতি রয়েছেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো বিচারপতি রয়েছেন, রাজাশেখর মান্থা, জয় সেনগুপ্ত, এদের মতো যখন বিচারপতিরা রয়েছেন, যারা এই রাজ্যে শাসকের আইনটাকে এখনও বলবৎ রেখেছেন, সংবিধান, এটা ভারতের অঙ্গরাজ্য, এটা এখন আমরা বুঝতে পারছি, তার পাশাপাশি কিছু বিচারপতি রয়েছেন যাদের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এবং দেখা যাচ্ছে এই ভণ্ড ভাইপোর দল সব কিছু লণ্ডভণ্ড করতে এই ভণ্ড কাকুকে নিয়ে, এই অভদ্র কাকুকে নিয়ে সেই সব বিচারপতিদের এজলাসেই বারে বারে ছুটে যাচ্ছেন। একটা উদাহরণ আপনাদের দিই, আমি নাম করব না বিচারপতির। এই কাকু যখন এতদিন ধরে কোনো রকম অসুস্থতা ছাড়া এসএসকেএমে লুকিয়ে বসে আছে, তখন ইডি তখন আবার কাকু সেইটাকে দেখিয়ে বলছে যে আমার মানসিক চাপ বাড়ছে, সেই জন্য আমাকে বাড়ি যেতে হবে, এই জন্য আমাকে জামিন দিন। তার যখন ইডি বিরোধিতা করছে এবং বলা হচ্ছে যে তাকে তার এই ভয়েস স্যাম্পল টেস্টিংটা কীরকম জরুরি এই মামলার জন্য, তখন কি করা হচ্ছে না, বলা হচ্ছে যে আপনারা 10-12 দিন ওয়েট করুন, 5 তারিখের পর আমি এর মেডিকেল রিপোর্ট দেখব, তারপর সিদ্ধান্ত নেবো এর জামিন দেবো না কি করা যেতে পারে। তাহলে ভাবুন কতখানি কোন জায়গাটা রয়েছে। যাই হোক, এরপর তো জানেনই আদালতের নির্দেশ ছিল, এবং সেই আদালতের নির্দেশেই এই সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পল টেস্টিংটা হলো। কিন্তু এইটা নিয়ে এবার ডিভিশন বেঞ্চে চলে গেছে। ডিভিশন বেঞ্চে চলে গিয়ে কি বলা হচ্ছে, যথারীতি সেই টার্গেট হচ্ছেন বিচারপতি জাস্টিস অমৃতা সিনহা। বলা হচ্ছে এই সুজয় কৃষ্ণ ভদ্রের তরফ থেকে যে আমাদের এখানে যে পার্টি করা হলো, আমাদের যে ভয়েস স্যাম্পল টেস্টিং নেওয়া হলো আমার ক্লায়েন্টের অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের, যে রায়ের ভিত্তিতে আদালতের রুদ্ধদ্বার একটা শুনানি হলো, তারপর যে রায়ের ভিত্তিতে হলো সেই রায়ের কপি আমাদের কাছে নেই। এখন আমাদের কথা না শুনে কি করে এই ভয়েস স্যাম্পল টেস্টিংটা করানো হলো? আসলে মজার ব্যাপারটা হচ্ছে এরা বেসিক্যালি তো অশিক্ষিত। এই যে ভণ্ড ভাইপোর দল যতই মুখে বড় বড় কথা বলে, অশিক্ষিত বস্তিবাসী, একদম মানে বস্তিবাসী মানে খারাপ বলছি না, কিন্তু তাদের শিক্ষার হারটা তো সেইখানেই, সুতরাং তাদের বুদ্ধিটা সেরকমই হবে। এই জাস্টিস সিনহার হাজব্যান্ডকে যে বিপাকে ফেলার চেষ্টা করা হয়েছিল, সিআইডি বলেছিল ভয়েস স্যাম্পল টেস্টিং করাতে হবে, তখন তিনি বলেছিলেন যে আমার তো কোনো কিছু শোনা হয়নি,
আমার পক্ষটা শোনা না হওয়া সত্ত্বেও কি করে এই ভয়েস স্যাম্পল টেস্টিংয়ের অর্ডার হয়ে গেল, আমি ভয়েস স্যাম্পল টেস্টিং দেবো না। তাহলে ওখানে উনি যখন ওটা করেছেন এবং তারপর কি হয়েছে না, জাজকে কিন্তু সেই অর্ডার চেঞ্জ করতে হয়েছে, তার পক্ষটাও এবার শুনতে হবে, তারপর তিনি অর্ডার দিতে পারবেন যে ভয়েস স্যাম্পল টেস্টিং হবে কি হবে না। এবার সুজয় কৃষ্ণ ভদ্রের ক্ষেত্রে সেই একই জিনিস ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে, কপি পেস্ট। আরে তাই কখনো হয়? ছাগল দিয়ে কি লাঙল চাষ করানো যায়? যেটা জাস্টিস সিনহার স্বামীর ক্ষেত্রে প্রযোজ্য, সেটা কি এই অভদ্র কাকুর জন্য কি সেটা প্রযোজ্য হবে? এ তো কোর্টের অর্ডার রয়েছে যে হ্যাঁ এর ভয়েস স্যাম্পল টেস্টিং করাতে হবে, এবং সবথেকে বড় কথা সেই ভয়েস স্যাম্পল টেস্টিং হয়ে গেছে, এখন আর সেটাকে কীভাবে রিভার্ট করানো হবে? যা করার তো করে দিয়েছে। এইবার যে লড়াইটা হতে পারে যে সেটা এই মামলাতে পাঠ করা যাবে কি যাবে না, কিন্তু অলরেডি তো কোর্টের অর্ডার রয়েছে যে এই মামলাকে এগিয়ে নিয়ে যেতে গেলে এই ভয়েস স্যাম্পল টেস্টিং করাতে হবে। এবং সবথেকে বড় কথা, সেই ভয়েস স্যাম্পল টেস্টিং দেওয়ার জন্য কাকু নিজে কনসার্ন দিয়েছে, সুজয় কৃষ্ণ ভদ্র নিজে বলেছে হ্যাঁ আমি দিতে রাজি আছি। ইনফ্যাক্ট কালকে যখন ইডি, সিআরপিএফ, ইএসআই হাসপাতালের লোকজন পৌঁছে গেছে এসএসকেএমে, তখন এই সুজয় কৃষ্ণ ভদ্র স্টেটমেন্ট দিয়েছে যে আমি শারীরিকভাবে সুস্থ আছি, আমার ভয়েস স্যাম্পল টেস্টিং এই এসএসকেএমই করা হোক, আমাকে ইএসআই নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। তাহলে সে তো একবার কোথাও বাধা দেয়নি, ভয়েস স্যাম্পল টেস্টিং হয়ে গেছে, তার নিজের কনসার্ন নিয়ে হয়ে গেছে। এখন তার আইনজীবীরা গিয়ে বলছে এই মামলার মানে জাস্টিস অমৃতা সিনহার এজলাসে কালকে যে রুদ্ধদ্বার শুনানি হয়েছে সেই মামলার রায়ের কপি আমাদেরকে দেওয়া হয়নি, আমরা আমাদের বক্তব্য জানাতে পারিনি, তাহলে কী করে ভয়েস স্যাম্পল টেস্টিং হবে? এবং এই নিয়ে তারা কিন্তু ডিভিশন বেঞ্চে চলে গিয়েছিলেন, জাস্টিস সৌমেন সেন এবং জাস্টিস উদয় কুমারের ডিভিশন বেঞ্চে। সবটা শুনে জাস্টিস সেন বলেছেন যে এ তো ভয়েস স্যাম্পল টেস্টিং তো হয়ে গেছে এবং এখানে তো কোর্টের অর্ডার রয়েছে, এই নিয়ে নতুন করে বলার কিছু নেই। তবে আপনারা যদি এটাতে পার্টি হতে চান এক কাজ করুন, এই কালকের যে রায়ের কপি আছে সেটা আপনারা জাস্টিস সিনহার এজলাস থেকেই জোগাড় করার চেষ্টা করুন এবং তারপর সেখানে আপনারা আবেদন করুন, যা করার হবে। অর্থাৎ আলটিমেটলি এটাতে আটকানো যায়নি বা আটকাতে পারেনি। কিন্তু প্রশ্নটা যেটা হচ্ছে যে ভণ্ড ভাইপো বলছিল আমার দুর্নীতি কেউ প্রমাণ করতে পারবে না, এই ভয়েস স্যাম্পল নেওয়ার পরই তার সাঙ্গপাঙ্গ উপাঙ্গরা কাকুর আইনজীবী হয়ে কি করে ছুটে যাচ্ছে কোর্টে, কেন কোর্টে ছুটে যাচ্ছে? মানে কনফিডেন্সে তো এবার চিটটা ধরছে, বুঝতে পারছেন? ডেজ আর নাম্বারড, বৃত্তটা ছোট হয়ে আসছে, যে কোনো দিন ওই কেন্দ্রবিন্দুতে চলে আসবে। ভয়েস স্যাম্পল টেস্টিং চলে গেছে, ওই অডিও রেকর্ড চলে গেছে, দুটোর ম্যাপিং হয়ে যখন প্রমাণ হয়ে যাবে এবার তো তাকে ডাকাডাকি শুরু হবে। তার মাঝখানে সম্পত্তি অ্যাটাচমেন্ট শুরু হয়ে গেছে, যতই বাইরে বেরিয়ে পকেটে হাত দিয়ে ফুটো মস্তানের মতো বড় বড় বাতেলা ঝাড়ুন, এবার ঘাড় ধরে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে, সেটা তো বুঝতে পারছে। আর তাই কোর্টে গিয়ে ওই ডিলে করার প্রসেস দিয়ে ব্যাপারটাকে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তাতে লাভ হয়নি। কোর্টও বুঝে গেছে কারা সবথেকে বড় ঘাবলাবাজ, কারা দুর্বৃত্ত, কারা প্রভাবশালী, কারা এই সমস্ত চুরি দুর্নীতির পিছনে আছে, কারা গোটা বাংলাটাকে লুটে ফাঁক করে দিচ্ছে। আর তাদের এবার ঘাড় ধরে জেলে পোড়ানোর সময় হয়েছে। সেই প্রসেসটা স্টার্ট হয়ে গেছে, শেষ ল্যাপে পৌঁছে গেছে ইডি, আদালতের পর্যবেক্ষণ রয়েছে। সেটিং থিওরি দিয়ে আর শাক দিয়ে মাছ ঢাকা যাবে না, বি টিম সি টিমদের নামিয়ে প্রচার করে আর কোনো রকম কিছু করা যাবে না, রাজনৈতিক প্রতিহিংসার বুলি কেউ খাবে না। ঘাড় ধরে তুলে নিয়ে যাও, গোটা বাংলার আওয়াজটা কিন্তু জোরালো হচ্ছে, সেই আওয়াজটা ভণ্ড ভাইপো যেখানেই লুকিয়ে থাকুক তার কান অব্দি পৌঁছচ্ছে। মুখে ফলে খোঁচা খোঁচা দাড়ি বেরোচ্ছে, চেহারা ভেঙে যাচ্ছে, কি বলবে কি করবে খুঁজে পাচ্ছে না। যে আদালতকে এত গালাগাল দেয় সেই আদালতের পায়ে ধরে যদি কোনো ফাঁক ফোকর খুঁজে বাঁচা যায় চেষ্টা করে যাচ্ছে, কিন্তু লাভ হবে কি? যেটা হওয়ার, প্রসেসটা হওয়ার হয়ে গেছে, এবার শুধু ফয়সালার বোধহয় সময় এসে গেছে। ফলে সব মিলিয়ে কিন্তু কালকের একদম রোমহর্ষক কাণ্ড এবং সেই রোমহর্ষক কাণ্ডের পর দেখা যাচ্ছে আলটিমেটলি ভণ্ড ভাইপো শিবিরের কনফিডেন্স ভেঙে চুরচুর, আদালতে গিয়ে বাঁচার মরিয়া চেষ্টা, কিন্তু শেষ রক্ষা হচ্ছে না। যাই হোক, আজকে আবারও কিন্তু শুনানি আছে জাস্টিস অমৃতা সিনহার এজলাসে, সেখানে কি হয়, নতুন কোন দিকে মোড় দেয়, আমাদের নজর থাকবেই। কিন্তু ভাইপোর এই ভয় পেয়ে যাওয়া এবং কাকুর এই তড়িঘড়ি কলকাতা হাইকোর্টে ছুটে যাওয়া, কি বলবেন এইসব নিয়ে? যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।